হ্যালো স্টুডেন্টস, আজকে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলস বা সমানুপাতিক বিভক্ত বৃত্ত এই টপিক সম্পর্কে আমরা জানব। এখানে আমরা কি কি বিষয় শিখব আমরা একটু দেখে নেব। সমানুপাতিক বিভক্ত বৃত্ত এর একটি ইন্ট্রোডাকশন, যে কোনো একটি প্রশ্নের মাধ্যমে সেটির সলিউশন সহ ড্রয়িং, ইন্টারপ্রিটেশন, এছাড়া অতিরিক্ত ভাইবা বসে অর্থাৎ ভাইবাতে এই টপিক থেকে ছাত্রদেরকে কি কি বিষয়ে প্রশ্ন করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। ছাত্রদেরকে বলবো এই ভিডিওর সম্পূর্ণ অংশটা ভালো করে দেখে রাখতে, কারণ এখানে যেগুলো রয়েছে বা আলোচনা করা হবে সেগুলো কোনো বইয়ে সাধারণত এরকম সুন্দরভাবে আলোচনা করা হয়ে থাকে না। তাই জন্য কোনো অংশ স্কিপ না করে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখতে। তাহলে শুরু করা যাক। সমানুপাতিক বিভক্ত বৃত্ত বা ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল এই বিষয়টির ইন্ট্রোডাকশন বা ভাইবা বসে এই জায়গা থেকে আমরা শুরু করছি। টপিক কি? স্টেট ওয়াইজ ভ্যারিয়েশন ইন অকুপেশনাল স্ট্রাকচার বাই প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলস। এখানে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলস এটা হচ্ছে মেথড, আর ডেটা হচ্ছে কি অকুপেশনাল স্ট্রাকচার। তাহলে প্রপোর্শনাল আর ডিভাইডেড সার্কেলস দুটো বিষয়। প্রপোর্শনাল কথাটির তাৎপর্য কি এটা ভাইবা অবস্থাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। আমরা সেটা জানার আগে এটা জেনে নিই যে ডিভাইডেড সার্কেলস বা পুরো নামটা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলস, এটি হলো দ্বিমাত্রিক চিত্র বা ডায়াগ্রাম আমরা বলতে পারি। আমরা জানি যার দৈর্ঘ্য প্রস্থ থাকে সেটি হলো দ্বিমাত্রিক। এখানে তাহলে দৈর্ঘ্য প্রস্থ সেটা কি? এখানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ এবং অ্যাঙ্গেল বা কোণ, এ দুটো হচ্ছে সাপেক্ষে আমরা বলতে পারি এটি হলো দ্বিমাত্রিক চিত্র। তাহলে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল হলো দ্বিমাত্রিক চিত্র। এটা কিন্তু ছাত্ররা জানে না, তারা বলে দেয় টু ডাইমেনশনাল, কিন্তু এখানে রেডিয়াস এবং অ্যাঙ্গেল এই দুটো নিরিখে এটি হলো দ্বিমাত্রিক, এটা জানতে হবে। এরপরে আমরা এখানে কি লেখা রয়েছে, দিস আর ইউজড ফর শোয়িং এ কোয়ান্টিটি such as occupational structure of a country that can be divided into parts such as different workers. আমাদের এখানে যেহেতু সিলেবাসে বলে দেওয়া রয়েছে অকুপেশনাল স্ট্রাকচারের নিরিখে এই মেথডের সাহায্যে সমাধান করতে, তাহলে এখানে আমরা উপাদান বা ডেটা কি দেওয়া রয়েছে, অকুপেশনাল স্ট্রাকচার এটা দেওয়া থাকবে, কোনো একটা স্পেশাল ইউনিটের সাপেক্ষে থাকবে। সেটি কি? সেটি হলো কোনো একটি দেশের ডেটা, অর্থাৎ একটি দেশের মধ্যে কিছু রাজ্যের ডেটা হয়তো প্রশ্নে দেওয়া থাকবে। আর এখানে একটা কথা বলা আছে কি, যে ক্যান বি ডিভাইডেড ইনটু পার্টস, অর্থাৎ টোটাল ডেটাটা উপস্থাপনা করা হবে একটি বৃত্তের মাধ্যমে। আর বৃত্তের মধ্যে কতগুলো পার্টস থাকবে, পার্টসগুলো কি? পার্টসগুলো হচ্ছে ডিফারেন্ট ওয়ার্কার্স, অর্থাৎ হয়তো উদাহরণ হিসাবে বলছি পশ্চিমবঙ্গ, তার মধ্যে কাল্টিভেটার্স টাইপের ওয়ার্কার রয়েছে, এগ্রিকালচারাল ওয়ার্কার্স রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার রয়েছে। তাহলে আমরা এই এক একটা উপাদানকে বলছি আমরা এক একটা পার্ট বা এক একটা টাইপের ওয়ার্কার। এরপরে কি, এ সার্কেল ইজ ড্রন টু রিপ্রেজেন্ট টোটাল কোয়ান্টিটি, অর্থাৎ কোন স্থানে টোটাল সমস্ত উপাদান ডিফারেন্ট পার্টগুলোর সামেশন, সেটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি। আর এরপরে কি, ইট ইজ দেন ডিভাইডেড ইনটু সেগমেন্টস প্রপোর্শনাল ইন সাইজ টু দ্য কম্পোনেন্টস, অর্থাৎ এই যে প্রপোর্শনাল প্রথমেই আলোচনায় এসেছিল, প্রপোর্শনালটা কি? প্রপোর্শনাল হচ্ছে প্রত্যেকটি উপাদানের সমষ্টি বা টোটাল কোয়ান্টিটি, সেগুলো উপস্থাপনা করা হয় ওই বৃত্তের সমানুপাতিক হারে, অর্থাৎ বৃত্তটি হলো টোটাল কোয়ান্টিটির প্রপোর্শন। আবার অন্যভাবে আরেকটি ভাবে বলা যায় যে আলাদা আলাদা পার্টস, তাদের যে অংশ সেগুলোর প্রতিনিধিত্ব করে হচ্ছে বৃত্তের মধ্যে যে আলাদা আলাদা কৌণিক মান, সেগুলো, তাহলে সেগুলো হচ্ছে প্রপোর্শন। অর্থাৎ বৃত্তের মধ্যে যে কৌণিক মান সেগুলো ডিফারেন্ট পার্টসের প্রতিনিধিত্ব করছে বা প্রপোর্শনে সেগুলো উপস্থাপনা করা হয়েছে, এই জন্য বলা হচ্ছে প্রপোর্শন। অর্থাৎ প্রপোর্শন বিষয়টা যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে প্রপোর্শনাল নামটি কেন লেখা রয়েছে, তাহলে উত্তরটা হচ্ছে টোটালের প্রপোর্শনে বৃত্তটাকে উপস্থাপনা করা হয়, সার্কেলগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, বা আমরা বলবো ইন্ডিভিজুয়াল আইটেম বা ডিফারেন্ট পার্টস, সেগুলো প্রপোর্শনেট হারে বৃত্তের মধ্যে অ্যাঙ্গুলার ভ্যালুর মাধ্যমে
রিপ্রেজেন্ট করা হয়, তাই জন্য প্রপোর্শন কথাটি এই মেথডের শুরুতে লেখা রয়েছে যে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল। এরপরে আমরা দেখে নেব, আমাদের জিজ্ঞাসা করা হয় ভাইবাতে যে অকুপেশনাল ডেটা টাইপগুলো কী কী তুমি একটু বলতে পারবে, তখন আমরা কি বলবো। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মেন ওয়ার্কার্স, মার্জিনাল ওয়ার্কার, এটা হলো অর্থাৎ 180 দিনের বেশি যারা কাজ করে 365 দিনের মধ্যে তাদেরকে বলা হয় মেন ওয়ার্কার। কিন্তু তার থেকে যদি কম হয়, অর্থাৎ 180 দিনের কম সংখ্যক দিন যদি কোনো ওয়ার্কার কাজ করে সেটাকে বলা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার। এটা আমাদের জেনে রাখা দরকার। আর সেক্টর অফ ইকোনমির নিরিখে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি এই 3টে ভাগে ভাগ করা হয়। এটা একটা ডেটা টাইপ। আর আমাদের এখনই আমরা একটু পরে দেখব, প্রশ্নে দেওয়া থাকবে যে কাল্টিভেটার্স, এগ্রিকালচার লেবার্স, হাউস হোল্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার ওয়ার্কার্স সেন্সাস ডেটাতে এই 4 ধরনের ওয়ার্কারকে ক্যালকুলেট করা হয়, অর্থাৎ হিসাবে রাখা হয়। তাই জন্য এটা আমরা প্রশ্ন একটা দেখে সেটা সমাধান করবো। অর্থাৎ এটা একটা ডেটা টাইপ, এটা হচ্ছে অকুপেশনাল স্ট্রাকচার আমরা বলতে পারি ইন শর্ট এই 4টেকে নিয়ে। এছাড়া কাস্ট বেসিসে হতে পারে, রিলিজিয়ান বেসিসে হতে পারে, মেল ফিমেল জেন্ডার বেসিসে হতে পারে। এগুলো হচ্ছে অকুপেশনাল ডেটা টাইপের বিভিন্ন ডেটা টাইপ আর কি। আচ্ছা, এরপরে আমাদের যে ওয়ার্কিং ফর্মুলা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলে সেটা জেনে নিতে হবে। প্রথমটি হলো বৃত্তের আমাদের ব্যাসার্ধ বার করতে হবে। তো সেটা করার জন্য আমরা একটা কথা বলে রাখি যে বৃত্তটির আমরা এরিয়াটা বার করবো, অর্থাৎ বৃত্তের এরিয়া বার করার সূত্র হচ্ছে পাই/r স্কয়ার। আর আমাদের প্রথমেই বলা হয়েছিল যে সমস্ত উপাদানের প্রতিনিধিত্ব করছে এই বৃত্তটি, তাহলে এখানে আমরা লিখছি জন্য বৃত্তের এরিয়া সমান টোটাল ওয়ার্কার। আমাদের প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেখানে ডিফাইন্ড পার্টস দেওয়া থাকবে বা ইন্ডিভিজুয়াল আইটেম দেওয়া থাকবে, সেগুলো সমষ্টিটাকেই আমরা দেখাবো হচ্ছে টোটাল ওয়ার্কারের মাধ্যমে। অর্থাৎ পাই/r স্কয়ার সমান হচ্ছে টোটাল। এখান থেকে আমাদের আর ভ্যালু বার করলে আমরা, অর্থাৎ ব্যাসার্ধ বার করলে আমরা বৃত্ত গঠন করতে পারবো। এটা হচ্ছে বৃত্ত গঠন করার জন্য এই ফর্মুলাটি লাগছে। আর ইন্ডিভিজুয়াল ডিগ্রি ভ্যালু বা আমরা যে ডিফাইন্ড পার্টস এই কথাটি বলা হলো, সেখানে আমাদের প্রত্যেক ডিগ্রি মান বার করার জন্য আমরা কিভাবে করব, ইন্ডিভিজুয়াল আইটেম ডিভাইড বাই টোটাল ওয়ার্কার ইন্টু 360 ডিগ্রি, অর্থাৎ এটা পথে আমরা প্রত্যেকটি ডিগ্রি মানগুলো বার করতে পারবো। এবার আমরা কিছু অ্যাডভান্টেজ দেখে নেবো। এগুলো ভাইবাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে যে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলের কয়েকটি অ্যাডভান্টেজ বলো। যেমন খুব সুন্দর অ্যাডভান্টেজ হচ্ছে কি যে ভিজুয়ালি সিম্পলার দেন আদার টাইপ অফ গ্রাফস, অর্থাৎ খুব সহজেই একটা সিনপটিক আইডিয়া পাওয়া যায় ডেটা স্ট্রাকচার সম্পর্কে। এছাড়া আরও কয়েকটি রয়েছে, যেমন সাইজ অফ দ্য সার্কেল ক্যান বি মেড প্রপোর্শন টু দ্য টোটাল কোয়ান্টিটি ইট রিপ্রেজেন্টস। ঠিক আছে, অর্থাৎ টোটাল উপাদানের প্রতিনিধিত্ব করে এই বৃত্তটি, সেটা থেকেও আমরা বুঝতে পারি। পারমিট ভিজুয়াল চেক দ্য রিজনেবলনেস অর অ্যাকুরেসি অফ ক্যালকুলেশন, অর্থাৎ সমাধান ঠিকঠাক হয়েছে কিনা সেটা সম্পর্কে একটা আইডিয়া এখানে থেকে আমরা পেতে পারি। আর এখানে কি ইজি মেথড, এটা সব থেকে সহজ, সেটা একটা সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ডু নট ইজিলি রিভিল এক্সাক্ট ভ্যালুস। আমরা বৃত্তটা দেখে বলে দিতে পারি না যে সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি কম না বেশি, কোয়ালিটি আমরা বিচার করতে পারি, কিন্তু এক্সাক্ট কত মানের সাপেক্ষে যে ভ্যালুটি হলো সেটা আমরা জানতে পারি না। মেনি পাই চার্টস বা ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেলস মে বি নিডেড টু শো চেঞ্জেস ওভার টাইম। এটা যদি আমরা কোনো জায়গার পরিবর্তন দেখি, সেটা বলা হচ্ছে পরিবর্তনটি জানতে গেলে বৃত্তটি স্ট্যাটিক হলে আমরা সেটা সম্পর্কে আইডিয়া পাবো না। সেটা অর্থাৎ ডাইনামিক এরিয়ার ক্ষেত্রে বা ডাইনামিক সাবজেক্টের ক্ষেত্রে এটা আমাদের ওভার দ্য টাইম চেঞ্জ হবে, সুতরাং এটা পরিবর্তন হওয়া জরুরি। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা আমরা বলতে পারি এটা ত্রুটি। আর ফেল টু রিভিল কি অ্যাজাম্পশন, কজ, ইফেক্ট অর প্যাটার্নস, এগুলি সম্পর্কেও আইডিয়া করা যায়, অর্থাৎ কোনো অনুমান, কারণ, ফলাফল, বিন্যাস, হ্যাঁ, প্রভাব, এগুলো কিন্তু বৃত্তটা থেকে আমরা ডেপিকশনটা দেখছি সেটা থেকে কিন্তু আইডিয়া পাওয়া যায় না। বি ইজিলি ম্যানিপুলেট টু এন্ড ফলস ইমপ্রেশন, আমরা বড় ডেটার মধ্যে যদি কিছু শব্দ বা কিছু সংখ্যা যদি সরিয়ে নিই বা যোগ করে দিই, তাহলে কিন্তু বৃত্তের খুব আমূল পরিবর্তন হবে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ ইজিলি ম্যানিপুলেট করে দেওয়া যায় ডেটাটাকে, এটা একটা অসুবিধা। এরপরে আমরা একটা প্রশ্ন দেখে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়েরই আন্ডার গ্রাজুয়েট সিলেবাসের থেকে একটি প্রশ্ন এখানে আমরা দেখে নিচ্ছি। বলে রাখবো এখানে প্রশ্নটা প্রথমে লেখা রয়েছে কি, ক্যালকুলেট অ্যান্ড ড্র proportional divided circles to show the occupational structure of the workers for the following states in 2011। অর্থাৎ এইগুলো হচ্ছে স্টেটস
1 2 3 4 5টা জায়গায় লেখা রয়েছে আর 4টে উপাদান দেওয়া রয়েছে সেন্সাস অফ ইন্ডিয়া 2011 অনুসারে। আর ইন্টারপ্রেট দ্য ডায়াগ্রাম, এরপরে আমাদের মার্কস ডিভিশনটা রয়েছে 8 5 2, অর্থাৎ ক্যালকুলেট করার জন্য 8 আর ড্রয়িং করার জন্য 5 আর ইন্টারপ্রিটেশন করার জন্য 2 নম্বর দেওয়া রয়েছে। প্রশ্ন এটা দেওয়া রয়েছে, টেবিল এটা, আর এটা এরকম একটা ম্যাপ আমাদের দেওয়া থাকবে, এটার উপরে আমাদের ড্রয়িংটা করতে হবে। এবার যেটা প্রশ্ন এখানে হিডেন থাকে সেটা ছাত্রদের জানার কথা নয়, কিন্তু সেটা জানা দরকার। যেমন এই যে 8 + 5 + 2, এটার পার্ট মার্কিংটা কেমন হয়, মার্কস ব্রেক্সটা না জানলে ছাত্রদের ক্ষেত্রে নাম্বার বেশি তুলতে অসুবিধা হবে। সেই কারণে আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ফর্মুলাটার জন্য হয়তো 1.5 নাম্বার থাকবে, কেস স্টাডির জন্য 1.5 থাকবে, সলিউশন ফর 5 স্টেপস সেটার জন্য হয়তো 5 নাম্বার থাকবে। তাহলে এই 8-এর ডিভিশনটা হচ্ছে এখানে 1.5, এখানে 1.5 আর 5, মোটামুটি মোর আর লেস এরকমের কাছাকাছি হয়তো থাকবে। কারণ 8-এর জায়গায় যদি 7 থাকে তখন হয়তো অল্প এদিক ওদিক হতে পারে, কিন্তু এই টপিকগুলো কিন্তু অবশ্যই কভার করতে হবে, তা না হলে কিন্তু 8 নাম্বার পাওয়া যাবে না, ফুল নাম্বার পাওয়া যাবে না। ড্রয়িং এর ক্ষেত্রে 5 নাম্বার রয়েছে, তার ব্রেসটা কেমন, হেডিং এর জন্য হয়তো 1 থাকবে, স্কেল ইন্ডেক্সের জন্য 1.5 নাম্বার, ড্রয়িং অফ ইচ স্টেট 1 মার্কস, হয়তো এটার জন্য ড্রয়িং অফ স্টেট 1 মার্কস নয়, এটা হচ্ছে 0.5 মার্কস। তাহলে আমাদের এটা 5টা রয়েছে, তাহলে 5 × 0.5 সমান হচ্ছে 2.5, আর হেডিং এর জন্য হয়তো 1 থাকবে, স্কিল ইন্ডেক্সের জন্য 1.5, তাহলে 1 + 2.5 + 1.5 মিলিয়ে হলো 5 নাম্বার। আর ইন্টারপ্রিটেশনের জন্য 2 নম্বর লেখা রয়েছে। এটার একটা সুন্দর সায়েন্টিফিক পদ্ধতি আছে, সেটা কিভাবে করতে হয় সেটা আমি ভিডিও শেষের দিকে আলোচনা করে দেব। এখানে যেন লিখে দেওয়া রয়েছে প্রপার অ্যান্ড কনসাইজ অ্যানালাইসিস। ছাত্ররা সাধারণত লিখে থাকে এটা, কিন্তু তারা সাধারণত 2-এ 2 পায় না, 2-এ 1 বা হাফ নাম্বার পেয়ে যায়, কিন্তু 2-এ 2 পাওয়ার সুযোগ আছে, সেটা এর জন্য যে সায়েন্টিফিক ওয়ে সেটা আমি শেষে আলোচনা করে দেব। এবার আসছি সলিউশন। ওই যে প্রশ্নটি ছিল তার সলিউশন টেবিল করার জন্য আমরা কি করলাম, প্রশ্নটাতে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কাল্টিভেটার, 4 ধরনের ওয়ার্কার রয়েছে। এবার এই 4টে ধরনের ওয়ার্কার গুলোর যোগফল আমাদের বার করতে হবে, অর্থাৎ উত্তরপ্রদেশের একটা টোটাল ওয়ার্কার পাবো, ওয়েস্ট বেঙ্গলের টোটাল ওয়ার্কার পাবো, এবং এইভাবে আমরা 5টি জায়গারই বার করে ফেলতে পারবো। তাহলে সেটি আমরা ক্যালকুলেটারের সাহায্যে টোটাল ওয়ার্কারগুলো আমরা এখানে বার করে ফেললাম, জায়গাগুলোর নাম এখানে লিখে দেওয়া হলো। এরপরে আমরা দেখে নেব এই 5টি জায়গার মধ্যে সব থেকে বেশি টোটাল ওয়ার্কার কত। যেমন এখানে সব থেকে বেশি টোটাল ওয়ার্কার দেখতে পাওয়া যাচ্ছে 65814715, তাহলে এর থেকে বড় একটি সংখ্যা, পূর্ণ সংখ্যা আমাদের ধরতে হবে এই গ্রাফিক্যাল স্কেল অঙ্কন করার জন্য। তাহলে একটা 65 আছে, এটাকে যদি আমরা 70 করে নিই, বাকিগুলো যদি 0 রাখি, তাহলে এটা হলো সেই সংখ্যাটি। ঠিক একইভাবে সব থেকে ছোট টোটাল ওয়ার্কার বা কম সংখ্যক টোটাল ওয়ার্কার কোনটাতে রয়েছে, সেটা হচ্ছে পাঞ্জাবে। তাহলে এবার এখানে 989732, এর থেকে ছোট একটি পূর্ণ সংখ্যা আমাদের ধরে নিতে হবে। সেটি আমরা কত ধরতে পারি, 9-এর পরে বাকিগুলোকে যদি 0 করে দিই, তাহলে এটা হলো সেই ছোট সংখ্যাটি, অর্থাৎ গ্রাফিক্যাল স্কেলের এটা হচ্ছে বড় বৃত্তটি, এটি হলো ছোট বৃত্তটি। গ্রাফিক্যাল স্কেল কেন করতে হয় এটাও ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হয়। গ্রাফিক্যাল স্কেল হচ্ছে ম্যাপের মধ্যে যে বৃত্তগুলো আমরা অঙ্কন করেছি সেই বৃত্তগুলোকে উপস্থাপনা করার জন্য আমাদের গ্রাফিক্যাল স্কেল থেকে আইডিয়া পাওয়া যায়। যদি একটি জায়গায় হয়তো 50টি বৃত্ত রয়েছে, তাহলে সেখান থেকে ছোট এবং বড় এটা আইডেন্টিফাই করতে একটু অসুবিধা হতে পারে। এখানে হয়তো 5টি দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্যাল স্কেল থেকে ছোট বৃত্ত এবং বড় বৃত্তটি এবং তার বৃত্তগুলোর পাশে মানগুলো থেকে আমরা ডেটার বিস্তৃতিটি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারি। সেই কারণে গ্রাফিক্যাল স্কেল কিন্তু খুব জরুরি। বা আমরা বলতে পারি এটি হলো একটি নমুনা, উপরে যে বৃত্তগুলো অঙ্কন করা হবে একটু পরে আমরা দেখব, ম্যাপের ভিতরে যে বৃত্তগুলো অঙ্কন করা হবে তার একটা নমুনা এই গ্রাফিক্যাল স্কেলের মাধ্যমে আমরা পেয়ে যেতে পারি, ধারণা পেতে সুবিধা হয়। তাহলে এগুলো হলো আমাদের টোটাল ওয়ার্কার সবগুলো। এবার আমাদের বৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে, রেডিয়াই বার করতে হবে। রেডিয়াই কেন লেখা হয়েছে, রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর রেডিয়াই হচ্ছে প্লুরাল ফর্ম। এবার যেহেতু অনেকগুলো বৃত্ত এখানে, তাহলে এটা হলো প্লুরাল ফর্ম। এবার আমাদের এই যে আরটাকে হচ্ছে কি, বৃত্তগুলির ব্যাসার্ধ। একটি আমরা কেস স্টাডি করে দিতে হবে, যেহেতু প্রথমে আলোচনায় বলেছিলাম যে আমাদের পার্ট মার্কিং হয়, তাহলে এই যে এখানে কেস স্টাডিটা করা হয়েছে প্রথম যেটা থাকবে সেটাই কেস স্টাডি করতে হয় সবসময়। উত্তরপ্রদেশের ক্ষেত্রে পায়ার স্কোয়ার টোটাল ওয়ার্কার। এবার আর সমান কত, ফর্মুলাটাকে লেখা হলো এইভাবে,
এবার আমাদের ডেটাতে এখানে যেটা দেওয়া রয়েছে উত্তরপ্রদেশের টোটাল ওয়ার্কার, সেটা উপস্থাপনা করে দেওয়া হলো। ক্যালকুলেট করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 4577.06। এটা আমরা লিখে দিলাম এই উত্তরপ্রদেশের রেডিয়াসের পাশে বা এই রেডিয়াল ঘরে উত্তরপ্রদেশের পাশে। ঠিক একইভাবে আমরা বাকিগুলো করে ফেলতে পারবো। তার জন্য বাকিগুলো ক্যালকুলেট করে দেখানোর দরকার নেই, প্রথমটা ক্যালকুলেট করে এখানে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হলো কেস স্টাডি। ঠিক একইভাবে এটা করে আসছি, এটা আমাদের ম্যাপ দেখে সিদ্ধান্ত নিতে হয়। আর এরপরে যেটা আসছে অ্যাঙ্গুলার ভ্যালু, অর্থাৎ চারটে যে জায়গা রয়েছে, চারটে যে উপাদান রয়েছে, সেই চারটে অ্যাঙ্গুলার ভ্যালুগুলো করার জন্য আমাদের যে ফর্মুলাটা করতে হবে, অ্যাঙ্গুলার ভ্যালু অফ কাল্টিভেটার্স ইন উত্তরপ্রদেশ, আমাদের শুধু এইটার আমরা করে দেখছি, বাকিগুলো আমরা এই একই পদ্ধতিতে অবলম্বন করে আমরা করে ফেলতে পারবো আশা করি। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল আইটেম, টোটাল ওয়ার্কার, ইন্ডিভিজুয়াল আইটেম আমাদের এখানে দেওয়া ছিল কত প্রশ্নে, 190578888, এটা প্রশ্নে দেওয়া ছিল। টোটাল ওয়ার্কার আমরা সলিউশন টেবিলে বার করেছি গুণিত 360 ডিগ্রি, কারণ পূর্ণ বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, যেহেতু পূর্ণ বৃত্তের মধ্যে তো কৌণিক মানটি আমরা বার করবো। ঠিক একইভাবে এগ্রিকালচার লেবার সেটারও বার করবো, হাউস হোল্ড ইন্ডাস্ট্রি তার বার করবো, আদার ওয়ার্কার সেটারই বার করবো। তাহলে প্রথমটি আমরা কিভাবে করবো এখানে দেখে নিচ্ছি যে ক্যালকুলেট করে পেলাম কি 104 ডিগ্রি 14 মিনিট 41.16 সেকেন্ড। তাহলে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক একইভাবে যখন আমরা এগ্রিকালচার লেবার্স বার করব বা র্যান্ডামলি বলছি হাউস হোল্ড ইন্ডাস্ট্রির পাঞ্জাবের যদি আমরা বার করি, তাহলে পাঞ্জাবের যেটা হাউস হোল্ড ওয়ার্কার রয়েছে, তাহলে পাঞ্জাবের হাউস হোল্ড ইন্ডাস্ট্রির ওয়ার্কার কত হচ্ছে 385960। তাহলে এইটা ডিভাইড বাই কত করতে হবে, আমাদের টোটাল যেটা পাঞ্জাবের রয়েছে সেটা সাপেক্ষে গুণ করতে হবে। তাহলে পাঞ্জাবের 300 টোটাল কত ছিল এইটা, তাহলে ওই যে সংখ্যাটা একটা দেখলাম সেইটা ডিভাইড বাই এইটা গুণ 360 ডিগ্রি। এটার পরে যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে 14 ডিগ্রি 2 মিনিট 19.13 সেকেন্ড। এটা আমরা বার করে ফেলতে পারলাম। তাহলে এটাও আমাদের ওই কেস স্টাডির মধ্যে এটাও কিন্তু নাম্বার থাকবে। হয়তো এমন হতে পারে যদি 1.5 থাকে টোটালটা, এটা হয়তো 0.75, এটা হয়তো 0.75, দুটো মিলিয়ে হয়তো 1.5 হয়ে রয়েছে। তাই জন্য এটাকে আমাদের এখানে সম্পূর্ণটা করতে হবে। এরপরে সলিউশন হয়ে যাওয়ার পরে এরপরে আমরা আসবো হচ্ছে ড্রয়িং পার্টে। এখানে আমাদের যে ম্যাপটি দেওয়া রয়েছে সেই ম্যাপটির মধ্যে আমাদের বৃত্তগুলো ড্রয়িং করতে হবে। এবার আমাদের এই জায়গাগুলো যে দেওয়া রয়েছে ম্যাপের মধ্যে, এখানে আমরা দেখে নেব এই ম্যাপের মধ্যে জায়গাগুলোর মধ্যে ইন্টারেস্টিংলি এখানে কিন্তু জায়গাগুলোর নাম লেখা নেই, অর্থাৎ ছাত্রদেরকে কিন্তু জায়গাগুলোর নাম জানতে হবে। অর্থাৎ ভারতবর্ষের কোন স্টেট কোনটাই সেটা তার নাম কি, কারণ এই স্টেটটির নামটি কি সেটা ছাত্রকে জেনে রাখতে হবে আগে থেকে। অর্থাৎ এটা ম্যাথ পরীক্ষার সময় কিন্তু লেখা নাও থাকতে পারে, এটা কিন্তু ছাত্রদের কিন্তু খুব কষান থাকতে হবে। এখানে আমরা জানি কি, আমরা যদি আগে থেকে জেনে নিতে পারি উত্তরপ্রদেশ হলো এইটি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষা হলে সমস্যা হবে না। তা না হলে কিন্তু পরীক্ষার সময় যদি আমরা ভুল জায়গায় প্লটিংটা করি আমাদের কিন্তু মার্কসটা কিন্তু খুব কমে যাবে। সেই জন্য এটা কিন্তু সতর্ক থাকতে হবে আগে থেকে। অর্থাৎ উত্তরপ্রদেশ কোনটি, ওয়েস্ট বেঙ্গল কোনটি, মহারাষ্ট্র কোনটি, সেই জায়গাগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবার আমরা আসবো এই ম্যাপের জায়গার নিরিখে আমাদের এই সলিউশন টেবিলে একটি কলিং ছিল না যে স্কেল 1 সেমি টু 5000 ওয়ার্কার্স, অর্থাৎ এই যে সংখ্যাগুলো বার হলো, রেডিয়াইগুলো বার হলো, সেগুলো আমাদের স্কেলের সাহায্যে এগুলোকে বৃত্তের ব্যাসার্ধের সেন্টিমিটারের মাপগুলোকে আমরা কত ধরবো সেটাকে এখানে উপস্থাপনা করলাম এই স্কেলের নিরিখে। অর্থাৎ 1/5000 দেখা গেল যে সবচেয়ে বড় বৃত্তটি উত্তরপ্রদেশ, সেটি বা সবচেয়ে ছোট পাঞ্জাব, এগুলো সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আমরা এই স্কেলটি ধরলে আদর্শ হবে। অর্থাৎ 1/5000, 5000 দিয়ে তাহলে সবগুলোকে ভাগ করার পরে আমরা এই সংখ্যাগুলো পেলাম, 5টি স্টেট এবং গ্রাফিক্যাল স্কেলের 2টি ভ্যালু। তাহলে এবার এই ভ্যালুগুলোর নিরিখে আমাদের ড্রয়িং করতে হবে। এবার ড্রয়িংয়ের মধ্যে গিয়ে আমরা উত্তরপ্রদেশের যে স্টেট রয়েছে তার একটা সেন্ট্রয়েড বা মাঝের একটা জায়গা থেকে চোখের আন্দাজে এটা আমরা করব। আমরা যে ব্যাসার্ধ পেয়েছি, ব্যাসার্ধ কত পেয়েছি আমরা এখানে 0.92, তাহলে সেই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ নেব, তাহলে আমরা পূর্ণ বৃত্তটা গঠন করে ফেলতে পারবো সেইভাবে। এরপরে আমরা কি করব, এরপরে বৃত্ত হয়ে যাওয়ার পরে আমাদের একইভাবে বাকি বৃত্তগুলো গঠন করে ফেলতে পারবে তাদের যথাক্রমে যে ব্যাসার্ধ রয়েছে তার নিরিখে। এরপরে আমরা যে কৌণিক মানটি পেয়েছি এখানে 104 ডিগ্রি 14 মিনিট 41.16 সেকেন্ড, এই মানটি আমরা চাঁদার সাহায্যে ঠিক উপরের দিকে জিওগ্রাফিক্যাল নর্থের নিরিখে আমরা উপরের দিকে 0 রেখে সেটার সাপেক্ষে প্রোটেক্টার বা চাঁদার সাহায্যে
4 ডিগ্রি ওই মানটি কেটে নেব। তারপরে এই যে মানটি আমরা পেলাম হলুদ এরিয়া, সেটা হলো তাহলে কাল্টিভেটার্স ওয়ার্কার্স। ঠিক একইভাবে তারপরে রয়েছে এগ্রিকালচারাল লেবার্স, তার শেয়ার কত, তার শেয়ার রয়েছে হচ্ছে 109 ডিগ্রি 3 মিনিট সামথিং সেকেন্ড। তাহলে এবার আমরা কি করব, এই যে হলুদ দাগের এই অংশটি, এইখানে আমরা প্রোটেক্টরে 0 রেখে তারপরে যে মানটি আমরা হলো এগ্রিকালচার লেবার্সের যে মান, কৌণিক মান, সেই মানটি আমরা চাঁদার সাহায্যে কেটে নেব। এইভাবে আমরা সবগুলো কেটে নেব। প্রত্যেকটি বৃত্তের ক্ষেত্রে আমরা কৌণিক মানগুলো এইভাবে আমরা কেটে নিয়ে আমরা পূর্ণ বৃত্ত এবং তার মধ্যে ডিভাইডেড পার্টগুলো আমরা কিন্তু গঠন করে ফেললাম। এরপরে আমাদের কি কাজ, এবার আমাদের এখানে গ্রাফিক্যাল স্কেল যেটা ছিল, তার যে রেডিয়ান্স দুটো ছিল, সেটা কিন্তু খাতার ম্যাপের ঠিক নিচের দিকে, খাতারও নিচের দিকে আমরা বলতে পারি, এখানে একটা হরাইজন্টাল লাইন, তার মধ্যে বড় বৃত্তটি অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধটা নিয়ে একটা বৃত্ত করা হলো, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত গঠন করা হলো। আর এখানে আমরা ওয়ার্কার্সের মধ্যে বড়টির মান কত রিপ্রেজেন্ট করছে সেটা আমরা গ্রাফিক্যাল স্কেল যখন গঠন করেছি এখানে লিখেছি 70 মিলিয়ন, আর এটা হচ্ছে 9 মিলিয়ন। তাহলে সেই সংখ্যাটাও কিন্তু আমরা এখানে গ্রাফিক্যাল স্কেলের এখানে লিখে দিয়েছি ওয়ার্কার্স, এটা হচ্ছে 70 মিলিয়ন, এটা হচ্ছে 9 মিলিয়ন। আর এখানে হেডিং করে দেওয়া হলো গ্রাফিক্যাল স্কেল। আর এই যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে এখানে এরকমভাবে আমরা সুন্দর করে ইন্ডেক্সের মাধ্যমে 4টে বক্সের মধ্যে ডিফারেন্ট কালার দিয়ে, মনে রাখতে হবে প্রত্যেকটা জায়গায় কাল্টিভেটার ওয়ার্কারের সিমিলার কালার হতে হবে, প্রত্যেকটা জায়গার এগ্রিকালচার লেবার্সের সিমিলার কালার হতে হবে। এখানে সেরকমই উপস্থাপনা করা হয়েছে। যেমন প্রথম অংশটি হলুদ, সবগুলোই কিন্তু এই কাল্টিভেটার্সের প্রত্যেক 5টি জায়গারই কিন্তু হলুদ কালার। ঠিক একইভাবে যদি আমরা আদার ওয়ার্কার দেখি, পিঙ্ক কালারের মাধ্যমেই কিন্তু 5টি জায়গারই কিন্তু আদার ওয়ার্কার দেখানো হয়েছে। এগ্রিকালচার লেবার্সের ক্ষেত্রে যেমন সবুজ রং, 5টি জায়গার ক্ষেত্রে একই কালার। হাউস হোল্ড ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার, সেক্ষেত্রে আমরা লাল কালার দিয়ে এখানে দেখানো হয়েছে। এইভাবে কিন্তু আমরা নিচে ইন্ডাস্ট্রিটা ফিনিশ করব বা ফার্নিশ করে দেবো। এবার হেডিং, এটাও কিন্তু পার্ট মার্কিংয়ে নাম্বার থাকে। প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলস শোয়িং ভেরিয়েশন ইন অকুপেশনাল স্ট্রাকচার অফ দ্য ওয়ার্কার্স, আর ব্র্যাকেটের মধ্যে 5 স্টেটস অফ ইন্ডিয়া কুমাদের 2011। যেহেতু হেডিংটি খুব বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য এখানে আমরা এই একটি লাইন নিচে ছোট করে লিখে দিয়েছি। মনে রাখতে হয় মানানসইভাবে কাজের জন্য উপস্থাপনা করা হয়, কারণ উপস্থাপনার সাপেক্ষেই কিন্তু ড্রয়িং পার্টে নাম্বারটা আসে। এখানে একটা জিনিস ছাত্রদের মনে প্রশ্ন থাকে, যদি কোনো হয়তো 5টি জায়গা দেওয়া রয়েছে, কোনো একটি বৃত্ত যদি আমাদের স্টেট বাউন্ডারির সাথে একটু লেগে যায়, তাহলে কি নাম্বার পাবো না? উত্তরটা হচ্ছে না, নাম্বার পাবে না তা কিন্তু নয়। হয়তো একটু উপস্থাপনা যদি সার্বিকভাবে দেখা গেল যে ছোট বৃত্তটা করার জন্য ওই বৃত্তটা হয়তো একটু বড়টা বৃত্তটি তার বাউন্ডারির সাথে টাচ করে যাচ্ছে, সেটা অ্যালাউ হতে পারে। কিন্তু হয়তো এমন হলো যে ছোট বৃত্তটিও খুব বাউন্ডারির সাথে টাচ করে যাচ্ছে, বড় বৃত্তটা বাউন্ডারির সঙ্গে টাচ করে যাচ্ছে, প্রত্যেকটা বৃত্ত যদি বাউন্ডারির সঙ্গে টাচ করে যায় সেক্ষেত্রে কিন্তু নাম্বার কেটে নেওয়া হয়। সুতরাং ওই জায়গাটা আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে আমরা এখনো পর্যন্ত ইন্ট্রোডাকশন, সলিউশন, কোয়েশ্চেন, ড্রয়িং এগুলো জানলাম। এবার আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুব সায়েন্টিফিক ওয়েতে লেখা উচিত, যেটা 2 নাম্বার থাকে সাধারণত, সেই বিষয় সম্পর্কে জানবো, ইন্টারপ্রিটেশন। আর বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য আমি এখানে একটি লাইন লিখে রেখেছি, এবং যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে তাদের জন্য এটা সম্পূর্ণ ইংরেজিতেই লেখা রয়েছে। এই বিষয়টির ইন্টারপ্রিটেশনটা কিভাবে লিখবে, এইভাবে যদি লেখা হয় তাহলে কিন্তু 2 নম্বর একদম 2-এ 2 পাওয়ার সুযোগ আছে। কি লেখা রয়েছে, প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলস আর 2 ডাইমেনশনাল ডায়াগ্রামস উইথ রেডিয়াস এন্ড অ্যাঙ্গেলস। প্রথমেই বলা হয়েছে আলোচনাতে, দ্যাট রিপ্রেজেন্ট দ্য টোটাল কোয়ান্টিটি অফ এ সার্কেল অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার ভ্যালু। এক্সাম্পল, কাল্টিভেটার্স রিপ্রেজেন্ট দ্য ইন্ডিভিজুয়াল আইটেমস। অর্থাৎ বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য বলছি যে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেলসটি হলো দ্বিমাত্রিক চিত্র, ব্যাসার্ধ এবং কোণ সহ, যা একটি বৃত্তের মোট পরিমাণকে প্রতিনিধিত্ব করে এবং কৌণিক মান, যেমন উদাহরণ হিসাবে কাল্টিভেটার্স, পৃথক উপাদানগুলিকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ প্রপোর্শন কথাটি যেটি আলোচনায় প্রথমেই এসেছে, প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল, পূর্ণ বৃত্ত হচ্ছে টোটাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে প্রপোর্শন, আর অ্যাঙ্গুলার ভ্যালুগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল আইটেমের প্রপোর্শন। সেটা হলো আমাদের এখানে ইন্ট্রোডাকশনে লেখা রয়েছে। এরপরে মেথডস, এটা ইন্ট্রোডাকশন পার্ট। মেথডস এর মধ্যে আমরা ফর্মুলাগুলো লিখবো, যে ফর্মুলা কি, পাই আর স্কয়ার টোটাল ওয়ার্কার, এটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা। ইন্ডিভিজুয়াল ডিগ্রি ভ্যালুগুলোর ফর্মুলা কি ছিল সেটা আমরা লিখে দিলাম। আর বৃত্তগুলো গঠন করার জন্য আমরা যে স্কেল ধরে নিয়েছি,
ক্যালকুলেশন টেবিলে, সেটা এখানে লিখে দিতে হবে যে নাও 1 সেন্টিমিটার ইজ ইউজ টু রিপ্রেজেন্ট 5000 ওয়ার্কার্স ইন ড্রয়িং দ্য সার্কেলস। অর্থাৎ আমরা 1 সেমিতে 5000 এই স্কেলে বৃত্তগুলো অঙ্কন করেছি। রেজাল্টস, এখানে গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো কি আমরা পেয়েছি। দ্য হাইয়েস্ট টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ওয়াজ রেকর্ডেড ইন উত্তরপ্রদেশ ফলোইং বাই মহারাষ্ট্র, কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব। এটা আমরা সলিউশন টেবিল থেকেও পেয়ে যাব, আবার আমাদের বৃত্তগুলো যে ড্রয়িং করেছি সেখানে থেকে দেখেও আমরা বুঝতে পারবো। কিন্তু সলিউশন টেবিল থেকে আমরা সংখ্যাগুলো পাবো, ড্রয়িং থেকে আমরা শুধুমাত্র বৃত্তগুলোর আয়তনটা দেখতে পারি। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ রেজাল্ট কি, উত্তরপ্রদেশ also has the highest number of individual workers such as cultivators, agricultural laborers, household industries workers and other workers. উত্তরপ্রদেশে 4 ধরনের ওয়ার্কারই 5টি জায়গার মধ্যে সব থেকে বেশি। তাহলে সব থেকে কম কোথায় সেটা এখানে লেখা রয়েছে। when the number are minimal for পাঞ্জাব, পাঞ্জাবে এই সমস্ত মানগুলি সব থেকে কম। এই মানগুলি কত সেগুলো এখানে লিখে দেওয়া রয়েছে, সেটা আমরা ডেটা টেবিল থেকেই পেয়ে যাচ্ছি, সলিউশন টেবিল থেকে এটা পেয়ে যাচ্ছি, বা ড্রয়িং প্রশ্ন থেকে এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, ফর অল 5 states the category of other workers has the highest number compared to the rest of the worker categories. আমরা 4 ধরনের ডেটার মধ্যে সব থেকে বেশি কোন শ্রেণীর ওয়ার্কার পাচ্ছি প্রত্যেকটি জায়গার ক্ষেত্রেই, সেই জন্য 5টি জায়গা স্টেটই লেখা রয়েছে, সেটি হলো আদার ওয়ার্কার্স। আর আরেকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন কি, যে হাউসহোল্ড ইন্ডাস্ট্রিজ হ্যাড এ স্মল ওয়ার্কফোর্স অ্যাজ ওয়েল, অর্থাৎ হাউসহোল্ড ইন্ডাস্ট্রিজ যে ওয়ার্কার রয়েছে তার সংখ্যা সব থেকে কম। তাহলে এই রেজাল্টগুলো আমরা পেয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা না লিখলে ইন্টারপ্রিটেশন ইনকমপ্লিট থাকে, সেটা হলো কনক্লুশন। সেটা কিরকম, যে হেন্স দ্য এমপ্লয়মেন্ট স্ট্রাকচার অফ উত্তরপ্রদেশ ইজ দ্য বেস্ট ফলোড বাই মহারাষ্ট্র, কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব। এবার এটা বেস্ট বলার কারণটা কি সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি, এখানে তো বেশি কিছু লেখার সুযোগ হয় না, অল্প করেই লিখতে হয়, কনসাইজ ওয়েতে লিখতে হয়। বেস্ট হচ্ছে এর নাম্বার অফ ওয়ার্কার্স এর নিরিখে, অর্থাৎ সব থেকে বেশি 4 ধরনের ওয়ার্কার উত্তরপ্রদেশে রয়েছে, আর বাকি জায়গাগুলোতে কিন্তু সব থেকে কম, যেমন পাঞ্জাবে। সেই নিরিখে আমরা 5টি জায়গার মধ্যে বেস্ট ধরেছি উত্তরপ্রদেশকে। তাহলে এই হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। এইভাবে আমরা ইন্টারপ্রিটেশন লিখলে তাহলে কিন্তু আমরা 2 নম্বর পেয়ে যাব। দ্যাটস অল, থ্যাংক ইউ। সবাইকে বলবো ছাত্রছাত্রীদেরকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও আপলোড করা হবে, সেগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে, সেগুলো পড়ে বা সেগুলো তোমরা দেখে উপকৃত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ।